বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুরুতেই পরিচয় করে দিই আজকের প্যানেলকে। আমার বায়ে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী এবং কো চেয়ারম্যান জাতীয় পার্টি। সর্ববামে রয়েছেন ইকবাল সোবান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ। আমার ডানে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং চেয়ারম্যান ইআরআই। সর্বডানে রয়েছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের ৩৮৯তম পর্ব। আজকে আমরা মূলত আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং ফ্রান্স সফর শেষে দেশে ফিরে এসে যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের বিষয়াবলী নিয়ে আমরা কথা বলবো। ইউপি নির্বাচন চলছে, এটি নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব এবং ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে যে ক্ষেত্রে যে পরিবর্তন বা অভিঘাত সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। তবে আলোচনা শুরু করবার আগে আসুন মাননীয় প্রধানমন্ত্রী সহ কয়েকজনের বক্তব্য শুনে আলোচনা শুরু করি। কোটালীপাড়া বোমা যখন পোতে, তার আগে তার বক্তৃতা কী ছিল? শেখ হাসিনা বিরোধী প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না, সেই কথাই বলেছিল। ভেবেছিল তো মরেই তো যাবো, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। তো সেখানে তারপরেও আবার খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন, আপনাদের তো কেউ এই প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত এই ধরনের কথা আমাকে বলার, যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে। তারপরেও আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। তারপর দুর্নীতি করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তো এত বড় অমানবিক যে, তাকেও আমি মানবতা দেখিয়েছি, আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান আমাকে বলেন? এখন সে অসুস্থ, ওই যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কি। ২০,০০০ কোটি টাকা শুধু ডিজেলে এবং বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে ৫৩,০০০ কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি। বিদ্যুৎ কৃষক কিন্তু তাদেরকে কিন্তু আমরা বিদ্যুতে বিশেষ ছাড় দিয়ে থাকি এবং সারের দাম থেকে শুরু করে সবই কিন্তু আমরা দাম কমিয়েছি। ক্ষেত্রে আমরা কিন্তু সব রকম ব্যবস্থা নিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিজেলের দাম যখন বেড়ে গেছে এবং সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশেও বেড়ে গেছে, আর যত বেশি একটা গ্যাপ থাকবে তা আমরা সেটা পূরণ করব কি দিয়ে, কোথা থেকে? ইতিমধ্যে এত টাকা আমরা ভর্তুকি দিই, তাহলে আরও কত টাকা ভর্তুকি আমরা দিতে পারবো? এই বাস্তবতাটা তো সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল কিছু থাকবে আর কিছু তো আছেই, তারা তো বলবেন মানুষের কষ্ট যাতে না হয়, মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয়, সে বিষয়টা আমাদের বিশেষভাবে নজর আছে। আমরা তো বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, বিনা পয়সায় মানুষকে সাহায্য করে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা বলেন কত টাকা ভর্তুকি দেওয়া যাবে, তাহলে বাজেটের সব টাকা ভর্তুকিতেই দিয়ে দেব। এর পরবর্তীতে কিন্তু আর উন্নয়ন হবে না দেশে, এটাও দেখতে হবে। বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি আমাকে দেখাতে পারেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে আসম আব্দুর রব সাহেবকে কারাগার থেকে ওনারা জার্মানিতে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। কোন ধারায় পর পাঠিয়েছিলেন আমি জানি না, তখন মার্শাল ল ছিল। মার্শাল লর ধারা তো আর ফৌজদারি কার্যবিধির আধার ধারার সাথে চলে না। ওনারা যথেচ্ছা করেছেন, তাই বলে আজকে আইনের শাসন যেখানে আছে সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। ওনারা বারবার এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। ল মিনিস্টার সাহেব পার্লামেন্টে যে বক্তব্যটা দিয়েছেন যে আপনার আইন নেই, এটা সঠিক নয়। এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন যে এইভাবে এটা দেওয়া হয়েছে, এটা সঠিক নয়।
আপনার ফৌজদারি দণ্ডবিধির 401 ধারার বিধান মতে সরকার শর্তহীন বা শর্তযুক্তভাবে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত কিংবা মওকুফ করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন এবারকার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 20 নভেম্বর 2021 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে পুরাটাই একটা সাজানো নাটকের মতো ছিল। ডিজেলের দাম বাড়ালে যে বাসের দাম বাড়ানোর চাপ আসবে এটা জানা কথা। তো জানা কথা থাকলে এটা তো আগে থেকে প্রস্তুতি এবং আলোচনা থাকা দরকার ছিল। মন্ত্রীদের মুখে প্রায়ই শুনি যে বাংলাদেশ সিঙ্গাপুর হচ্ছে, নিউজিল্যান্ড হচ্ছে, সুইজারল্যান্ড হচ্ছে, ইউরোপ হচ্ছে, আমেরিকা হচ্ছে। এই কোন দেশে পাবলিক ট্রান্সপোর্টের এরকম অবস্থা? পাবলিক ইন্টারেস্ট যেখানে আছে সেখানে সরকার নাই। যেখানে কিছু লোকের ইন্টারেস্টের ব্যাপার সেখানে সরকার তার সমস্ত শক্তি দিয়ে, তার বল প্রয়োগ দিয়ে সরকার আছে। প্রধানমন্ত্রী বলেছেন 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই অঙ্ক তিনি কোথায় পেলেন আমি জানি না। কারণ বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মিনিস্ট্রি, তাদের কোনো হিসাবের মধ্যে 23,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ডিজেলে, এরকম কোনো হিসাব নাই। ভারতে যে ডিজেলের দাম বেশি বলে আপনি এখানে ডিজেলের দাম বাড়াচ্ছেন, তাহলে ভারত থেকে ডিজেল আমদানি করার কি যুক্তিটা? আমদানি করছে কিন্তু, এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাচ্ছে। ভারতের সমস্ত তেল কোম্পানি তারা বাংলাদেশে তারা বিশেষ মনোযোগ দিয়ে কাজ করছে। আমরা অনেকগুলো ক্লিপ শুনলাম, বক্তব্য শুনলাম বেশ কয়েকজনের। এটি নিয়ে আলোচনা শুরু করতে চাই জনাব কাজী ফিরোজ রশিদ, শুরুতেই আপনার কাছে আমরা বেগম খালেদা জিয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে অনুরোধ করব। কারণ আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন যে নির্বাহী আদেশে তাকে এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা চিকিৎসার এবং নিজের বাসায় থাকবার সেটি ব্যবস্থা করা হয়েছে। এখন যেইটুকু দাবি দেওয়া আছে তার চিকিৎসার ব্যাপারে, বিদেশে নেয়ার ব্যাপারে, এটি আইনের বিষয়, আইন দেখবে এবং মানবতা দেখানোর প্রসঙ্গে তিনি তার দুঃখ বা কষ্টের কথাও তিনি বলেছেন। আইনমন্ত্রী বলছেন যে এটি বইয়ে নেই, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আইন নেই, কথাটি ঠিক নয়। জি, আপনার ব্যাখ্যাটি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটি খুব সেন্সিটিভ ইস্যু, জি, স্পর্শকাতর ব্যাপার। বেগম খালেদা জিয়া সাবেক দেশের মাননীয় প্রধানমন্ত্রী, 3 বারের, একটা বড় দলের চেয়ারপারসন। ওনার বয়স হয়েছে 76 বছর। সেই জন্যই এই সমস্ত নিয়ে কথা বলাটা একটু মুশকিল। তারপরও একটি কথা বলতে চাই যে আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি। উনি সুস্থ হয়ে ফিরে আসুক, আবার রাজনীতি করুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমাদের সবার প্রত্যাশা। তবে একটি কথা এখানে যে বলছেন যে আমি মনে করি যে উনি তো একজন রাজনীতিবিদ, রাজবন্দী। যে মামলায় আপনি দেন, বঙ্গবন্ধু কিন্তু একটা ষড়যন্ত্র মামলা দেওয়া হচ্ছিল, কিন্তু সে রাজবন্দী ছিলেন। জি, পাকিস্তান আমলে এখানে ইকবাল ভাই আছে, রতন আছে, মিলন সাহেব আছে। তো আমরা যারা জেলে যেতাম লেখাই থাকতো রাজবন্দী, কিন্তু আমার বুদ্ধি কিন্তু অনেকগুলো ফৌজদারি মামলা ছিল। কোর্টে আমাকে বেল ক্যান্সেল করছে, ম্যাজিস্ট্রেটকে মেরে, পুলিশ মেরে এখান থেকে বেরিয়ে গেছি মারামারি করে। সে মামলা ডাকাতি মামলা, এখানে কোনো মামলা নাই যে আমার বুদ্ধি না ছিল। আমাকে রাখতো কিন্তু জেলে কন্ডেম সেলে, ওই যে 8 ফিট বাই 12 ফিট একটা সেলের মধ্যে। দিন একবার রাজবন্দী সময় বেরিয়ে যায়, কিন্তু আমি রাজবন্দী। বেগম খালেদা জিয়ার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে না, সরকার যেটা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তার নির্বাহী আদেশে ওনাকে জেল থেকে বাসা নিয়ে গেছেন, এখান থেকে উনি বাইরে চিকিৎসা নিচ্ছেন, বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো হাসপাতালে এই মুহূর্তে উনি আছেন, ওখানে চিকিৎসা নিচ্ছেন, এই সমস্ত বলছেন, সব ঠিক আছে। ইচ্ছে করলে ওনারা দেশের বাইরেও যেতে দিতে পারেন, ইচ্ছে করলে একদমই সাদা মুখ ঘুরে বাইর করেও দিতে পারেন। সবই সরকারি ইচ্ছের উপর নির্ভর করে। একটি কথা মনে করবেন যে এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কেন সেই ইচ্ছাটা করবে, সরকার কেন ইচ্ছে করবে, কেন ওনাকে সারা সেই ইচ্ছে পোষণ করবে। উনি একটু আগে বলছেন যে কোটালীপাড় আমার বাড়ি, সেখানে 76 কেজি বোমা মুফতি আদনান পেতেছিল। যখন বোমাটা ধরা পড়লো, সম্ভবত আমি জাতীয় পার্টি করে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছি,
সবার দৃষ্টি আমার দিকে। আমি বারবার বলতেছি বাইরে এই বোমা আমরা জানলে হইতো না, মানে প্রধানমন্ত্রীকে বোমা কেউ মারবে এটা আমি যদি জানতে পারতাম এই কাজটা আমি কাউকে করতেও দিতাম না। এইটা কিন্তু তোমাদের মধ্যে থেকে হয়েছে এবং ধরা পড়বে। অ্যাকচুয়ালি 3 দিনের মধ্যে এটা মোটামুটি পরিষ্কার হইল যে মুফতি হান্নান যে করছে এটা স্পষ্ট। পিছনে কিন্তু ছাত্রলীগের একটা গ্রুপ ছিল, আওয়ামী লীগের যারা ছিল, এবং আবদুল্লাহ সাহেব যিনি ওনার ধর্মমন্ত্রী ছিলেন, উনি এই সোনার বাংলা যে এটা সে নাম লিখছে, সে ফিতে কাটছে, সে মুফতি হান্নানকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছে ইত্যাদি। এরপরে ধরা পড়লো এবং 111 সব আবদুল্লাহ সাহেব কিন্তু যশোর ক্যান্টনমেন্টে নিয়ে গেছিলো। যাই হোক, তার আগেও নিয়েছিল। রাজনীতি একটা কঠিন ব্যাপার, আপনি জিজ্ঞেস করছেন, খুবই কঠিন সাবজেক্ট। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। আপনার নিশ্চয়ই ইতিহাসের ছাত্র, আপনি বাদশাহ আওরঙ্গজেব তার নিজের বাবা শাহজাহানকে বন্দি করে, তার বোন জাহানাকে বন্দি করে দেশ চালিয়েছেন। তার ভাইদের যারা বিদ্রোহ করছে তাদের কিন্তু বিদ্রোহ দমন করতে গিয়ে উনি মেরেই ফেলেছে, তারপর দেশ চালিয়েছে। রাজনীতি এটা কঠিন একটি সাবজেক্ট, হালকাভাবে দেখার কোনো স্কোপ নেই। এখানে ভুল করলে অনেক সময় জীবন চলে যায়। আমি একটি কথা এখানে মনে করে দেব যে আসলে ওই যে একটি কথা আছে না, চিরদিন কারো সমান নাই যায়, পণ্ডিত অজয় চক্রবর্তীর একটি খুব ভালো গান, বিখ্যাত গান, চিরদিন কারো সমান নাহি যায়, সমান নাহি যায় সময়, সময় চিরদিন কারো সমান নাহি যায়। তো এই গানটার মধ্যে অনেক আমাদের বোঝার কিছু আছে। যেমন ধরেন, আমি একটি কথা বলে শেষ করে দেবো। আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কারাগারে ছিলেন। 90 গণ অভ্যুত্থান এরা সব একসাথে করেছেন, আমরা ক্ষমতা ছেড়ে দিলাম। উনি জেলে বসে নির্বাচন হয়ে গেলে 5টি আসন জয়লাভ করলেন। হঠাৎ করে উনি কিন্তু আক্রান্ত হয়ে পড়লেন, মারাত্মক জ্বর, জন্ডিস। লিভিং তার তখন ছিল 18 থেকে 20। আমি বাঁচার কথা না, বেশি সময় পাবো না, পরে এসে শুনি বিস্তারিত আলোচনা। না, এইটার সাথে সম্পৃক্ত, তার বাঁচার কথা না। তখন আমি মতিন সাহেবের কাছে গেলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেব। উনি সিদ্ধেশ্বরী থাকতেন, আমার ভাইরার বাসার সামনে। আমার ভাইরার বাড়িটা তার সামনের বাড়ি। বগুড়া মোহাম্মদ আলী সাহেবের আপন ভাই আহমদ আলী সাহেব, উনি অ্যাম্বাসেডর ব্রিটেন, তার ছেলে, একমাত্র ছেলে আমার ভাইরা, ইমিডিয়েট বড় ভাইরা। তা আমার ভাইরা আমাকে দাওয়াত দিল তার বাসায় যুদ্ধের পর। তা আমার সাথে স্বাভাবিক আমার বডিগার্ড থেকে গেছে। তা আমি যখন বাসায় গেলাম, আমার বডিগার্ডটা দাঁড়িয়ে গেছে 2টা স্টেট গান নিয়ে। খুব খারাপ সময়, তো ইন্ডিয়ান আর্মি যখন দেশে আছে। তো আমার আপা এসে আমাকে বেডরুমে নিয়ে গেল হাত টেনে। তো আমি কেবল চুল কেটেছি, দাড়ি কাটছি। তো বলে যে তোমাকে দেখবো, আর ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর বলে, দেখো আমার ফ্যামিলি ফ্রেন্ড অসুবিধায় পড়েছে, ভালো লোক, তাকে কিছু করা যাবে না। আমি এখানে আশ্রয় নিচ্ছে, তুমি আমার বাসায় থাকবা, তোমার লোকজন আছে, তারাও থাকবে, আমি খাওয়াবো, তাহলে আর কেউ এখানে আসবে না। আমি লোক দেবো, কিন্তু লোকটা কি গেল। তখন দেখা গেল যে মতিন সাহেব। তো যাই হোক, তাকে আমি সাহায্য করছি অনেক। এরশাদ সাহেব যখন কারাগারে, আমি তার কাছে গেলাম রুহুল আমিন হাওলাদার সাহেবকে সাথে নিয়ে সিদ্ধেশ্বরী বাসায়। তো যে বলেন যে মতিন ভাই, আমি তো জেলে টেলে ছিলাম, কোনো আপনার নিচের জেলে কোনো অসুবিধা হয় নাই, জেল টেল থেকে বেল দিয়ে বেরিয়েছি। আমার নেতা তো এই অবস্থা, মরে মরে অবস্থা, হাঙ্গার স্ট্রাইক করতেছে, তাকে একটু ছাড়া যায় না? এরশাদ এই শরীরটা তো জেলের মধ্যে মরবে এবং ওখান থেকে তার লাশটা বেরিয়ে আসবে, তার জন্য আপনি আসছেন, আপনার মামলা কবে উঠে দেবে তাই বলেন। আমি একটি কথা বললাম, দেখেন ভাই, এত দম্ভ অঙ্গের কথা বলেন না, একদিন আপনার উপকার আমি করেছিলাম। সময় কারো চিরদিন নাই, সমান নাই, সেই জায়গাটা। ইকবাল ভাই, আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। একই প্রশ্ন। আজকে আমি চেয়েছিলাম যে বিরতির আগে একটু ছোট করে শুনি, বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনবো, যদি সহযোগিতা করেন। জি, কালকে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে মূলত প্রেস কনফারেন্সটি ছিল তার যে যুক্তরাজ্য এবং ফ্রান্স সফরের বিষয়টি। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করলে পরে দেখা যায় যে মূল যে ইস্যু তার থেকে অনেক ইস্যু চলে আসে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভালো দিক হলো তিনি সব প্রশ্নেরই কিন্তু উত্তর দেন, সেটা কারো পছন্দ হোক বা অপছন্দ হোক।
তিনি কিন্তু কোনো প্রশ্ন এড়িয়ে যান না এবং প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে থাকেন। গতকালও তিনি সেভাবেই দিয়েছেন। এবং বিশেষ করে যে ইস্যুটির কথা আপনি বললেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা, একটি কথা হলো বাংলাদেশের 3টি ঘটনা আমাদের রাজনীতিতে তিক্ত এবং সুদূর প্রসারী মানে একটা ছাপ রেখে দিয়েছে। একটি হলো আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন তাদের একরকমের, আর বিরোধী যারা ছিলেন তাদের, সেটি কিন্তু কেউ ভুলতে পারে না। দ্বিতীয় হলো 1975 সালের সেই বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা, এবং সেই হত্যাকাণ্ডটি এত নৃশংস যে যদি শুধু ক্ষমতার জন্য যদি হতো তাহলে তো একমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই তো ক্ষমতাটা নিয়ে যাওয়া যেত। তাহলে শিশু রাসেল সহ একেবারে মহিলা যারা, তাদেরকে পুরো পরিবারকে হত্যা করার প্রয়োজন ছিল না। সেটি একটা নৃশংসতা, নিষ্ঠুরতা। আর তৃতীয় হলো 21শে আগস্ট। 21শে আগস্টে আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি তখন বিরোধী দলীয় নেত্রী, এবং সেখানে গ্রেনেড হামলা, এবং সেই গ্রেনেড হামলা কেন কিভাবে হয়েছে সেটা সবাই জানে, যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারাই এটার একটা নীল নকশা করেছিলেন। এবং তারপরে জর্জ মিয়ার নাটক ইত্যাদি ইত্যাদি। এই 3টি ঘটনা এই কারণের জন্য আমি বললাম। আরেকটি ঘটনা আমাদের রাজনীতিকে খুব মানে দুভাগে সাংঘাতিকভাবে বিভক্ত করে রেখেছিল। সেটি হলো 1975 সালের যে জাতির জনকে হত্যার পরে যে জাতীয় যে শোক দিবস, সেই জাতীয় শোক দিবসে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে তার একটা কথিত একটি জন্মদিন পালন করা হতো এবং কেক কেটে জন্মদিন পালন করা হতো, সেটাও কিন্তু আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের একটা ক্ষত রেখে দিয়েছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটি শুধুমাত্র এটি মানবিক বিষয় নয়, এটি চিকিৎসারও বিষয় নয়, এর সাথে রাজনীতিও জড়িত আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন। কারণ এগুলো যদি আমি যদি অনুধাবন না করি, শুধুমাত্র একটা মোটা দাগে আমরা যদি মনে করি একজনের চিকিৎসা শুধু আইন, সেটা যেটা ফিরোজ রশিদ সাহেব বললেন যে শুধুমাত্র আইন আছে কি নেই সেটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হলো যে মানে পরিবেশটা কি আছে, রাজনীতির পরিবেশটা কি আছে, সেই পরিবেশটাও অনেকের বিষয় আছে। যেমন তিনি বললেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি 5টা আসন থেকে তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ ঠিক আছে, তার বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তিনি কারাগারে অন্তরীণ ছিলেন, কিন্তু একজন হোম মিনিস্টার কিন্তু যে কথাটি বলেছেন সেটাও কিন্তু রাজনৈতিক বক্তব্য নয়, শিষ্টাচার বক্তব্য নয়। এটা হলো আমাদের রাজনীতির একটা তিক্ত দিক, এবং এই দিকটি নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে, এবং কবে শেষ হবে আমরা কেউ বলতে পারবো না। কালকে যদি বেগম খালেদা জিয়া বা বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তারা এর চেয়েও হয়তো বেশি অমানবিক কিছু কাজ করবেন। তাই আমার প্রশ্ন হলো যে চিকিৎসার বিষয়টি নয়, সার্বিক বিষয়। রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত আমরা এই অতীতের এই ব্যাগেজগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না দূর করতে পারবো, এবং যতক্ষণ পর্যন্ত আমরা নতুন করে প্রতিজ্ঞা না নিব সবাই মিলে যে আমরা অন্তত এই অতীতের এই তিক্ত দিকগুলো মুছে ফেলে সামনের দিকে আমরা রাজনীতি করব, রাজনীতির যে যে নিয়ম কানুন আছে সেটা আমাদের দেশে কিন্তু সেই রাজনীতি নেই। তাই আমি মনে করি যে মানে ধরুন বেগম খালেদা জিয়ার এই যে মুক্তির জন্য বারবার বলা হচ্ছে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, দেশেও কিন্তু চিকিৎসার যে একেবারে অভাব নেই তার নয়, কিন্তু আমি মনে করি যে এটাকে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে না রেখে
দুদিক থেকেই। জি। বিএনপির থেকে বারবার এই আবেদন করার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আর সরকারের পক্ষ থেকে আইনের কথা বলে যে মানে এটাকে বিলম্ব করা হচ্ছে, সেখানেও কিন্তু একটি রাজনীতি আছে। জি, আপনাদের কাছে আমি বিরতির পরেই আসি, বিরতিতে যেতে হচ্ছে আমাকে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত। দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। যেসব দর্শক এইমাত্র সংযুক্ত হলেন তাদের সুবিধার জন্য আমার প্যানেলকে আবারও পরিচয় করে দিচ্ছি। এবার পরিচয় করাতে চাই ডান দিক থেকে। সর্বডানে রয়েছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। তারপরে আমার ডানে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং চেয়ারম্যান ইআরআই। আমার বায়ে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সাবেক মন্ত্রী এবং কো চেয়ারম্যান জাতীয় পার্টি। সর্ববামে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা বেগম জিয়ার অসুস্থতাজনিত বিষয় নিয়ে কথা বলছিলাম। দুজন সম্মানিত আলোচক বলেছেন। রতন ভাই, সেই প্রথম প্রশ্নেই আপনার জবাবটি শুনতে চাই। আলোচনা দুজন অতিথি যেভাবে টানলেন, আপনার বক্তব্যটি শুনতে চাই। আমাদের রাজনীতির জগতের সবচেয়ে বলবো যে অভিজ্ঞ মানুষদের একজন হচ্ছেন আমাদের ফিরোজ রশিদ ভাই, আর সাংবাদিকতার জগতেও বিপুল অভিজ্ঞতা নিয়ে তারা দুইজন যে কথাগুলো বলেছেন, সেই কথার মধ্য দিয়ে কিন্তু একটা অতীতের ঘটনার শুধু বিবরণ ফুটে ওঠেনি, বর্তমানের চিত্রটা যেমন আছে, ভবিষ্যতের আশঙ্কাটাও আছে। আমাদের কি এভাবেই চলতে থাকবে? আমরা অতীতের চর্বিত চর্বণ করব আর সেটা দিয়েই ভবিষ্যৎকে মাপব, নাকি অতীতের ভুলগুলোকে আমরা অতিক্রম করে ভবিষ্যতে অন্তত একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের দিকে যাব? সেই আলোচনাটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো আশার আলো দেখা যাচ্ছে না। মনে করা হচ্ছে যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, এরকম একটা নীতি আমাদের চলছে। একসময় গান্ধী এরকম বলেছিলেন, চোখের বদলে চোখ নেওয়ার নীতি যদি চলে, একদিন গোটা দুনিয়াটা তো অন্ধ মানুষের দেশে পরিণত হবে, কারণ সবাই তো চোখের বদলে চোখই নিতে থাকবে। আমাদের কিন্তু সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। যেমন ধরুন, যদি বলা হয় যে রাখে আল্লাহ মারে কে, তাহলে তার হাসপাতাল চিকিৎসা কোনো কিছুই দরকার নেই। আমরা তো হাসপাতাল চিকিৎসার কাছে কেন যাই? যে আমার একটা সর্বোচ্চ চেষ্টা করি তো অন্তত যতটুকু পারি একটা ভালো ট্রিটমেন্ট করার জন্য। আর সব ব্যক্তির চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এটা যেমন ঠিক যে ব্যক্তিরা সমাজের কাছে গুরুত্বপূর্ণ কিংবা যারা পরিবারের কাছেও গুরুত্বপূর্ণ, তাদের জন্য কি আমরা চিকিৎসার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিই অথবা ব্যয় করি না? ফলে সেগুলো একটা দিক যেমন আছে, সেগুলো নিয়ে একটা রাজনৈতিক কথাবার্তা হচ্ছে। এটা যতটা না চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্রিক, যতটা না গণতন্ত্রকে বিবেচনায় রেখে, যত না ভবিষ্যতের একটা সুস্থ ধারার রাজনীতিকে কেন্দ্র করে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে যে এই মুহূর্তে পলিটিক্যাল বেনিফিট কাকে নেব অথবা পলিটিক্যালি কাকে আমি ডিপ্রাইভ করব, সেরকম একটা মানসিকতা থেকে আমরা ওই আলোচনার মধ্যে আমি আর ঢুকতে চাই না। মিলন ভাই আছেন, উনি বলবেন তার দল, তার রাজনীতি কীভাবে তারা দেখছেন। কিন্তু আমার একটা জিনিস খুব ইয়ে লাগলো যে রাখে আল্লাহ মারেকে, এর মতো আমাদের এখন বলতে হচ্ছে সরকার দাম বাড়ালে ঠেকায় কে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অথবা আমাদের যখন আমাদের আইনমন্ত্রী বললেন আমি আইন অনুযায়ী চলব, তখন মাঝে মাঝে মনে হয় যে এই কথাটা শুনতে যত ভালো, আমাদের চোখের সামনে কিন্তু ততটা ভালো করে আমরা দেখতে পাই না। তাহলে আমাদের আবার আরেকটা জিনিস, এখানে আনু ভাই একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী যে বললেন 23,000 কোটি টাকা ডিজেলে ভর্তুকি দিয়েছেন। আচ্ছা, এই তথ্যটা কোথা থেকে? আমরা যদি দেখি বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা বলল তেলের দাম বৃদ্ধির কারণে জুন মাসে প্রতি লিটারে তাদের লোকসান হচ্ছে। এই আলোচনাটা কি এখনই করবেন? মানে আমি প্রথম পালার আলোচনা। আচ্ছা ঠিক আছে, প্রথম পালাটা আমি শেষ করি। তাহলে প্রথম পালায় আপনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি তো রাষ্ট্রের প্রধান, তিনি শুধু রাষ্ট্রের প্রধান তো নন, তার কথার মধ্যে দিয়ে একটা ইন্ডিকেশন থাকে তিনি দলেরও নন, তিনি আবার রাষ্ট্রেরও। আবার তার সঙ্গে সঙ্গে রাজনীতিবিদরা যেহেতু গার্জিয়ান অফ দ্য সোসাইটি, এবং আরেক দিক থেকে যদি বলি পলিটিক্স হচ্ছে কমান্ডার অফ দ্য সোসাইটি, তা সোসাইটিকে কমান্ড করে যে রাজনীতি, অথবা অভিভাবক যারা দেশকে শেখান, জনগণকে শেখান, সেই আলোচনাগুলো কিন্তু আমাদের একটু ভালো করে বিশ্লেষণ হওয়া দরকার। দুঃখিত, এর মধ্যে কিন্তু পাল্টাপাল্টির ব্যাপার না, প্রত্যেকটা কথাকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে। জি, কারণ আমরা এটা শুধু বাদকে বাদ বলতে পারি না। এটা আমার কথাটা বাদকে বাদ আপনারা ধরতে পারেন, মিলন ভাইয়ের কথাকেও অন্তত একসময় মন্ত্রী ছিলেন, তারপরেও তার কথাকে না হয় বাদকে বাদ আমরা ধরলাম, কিন্তু যারা রাষ্ট্রের প্রধান নির্বাহী থাকবেন তাদের কথাকে কোনোভাবেই আমরা যেন গুরুত্বহীনভাবে না দেখি, তার কথার মর্মার্থটা যেন বুঝতে পারি। তিনি কথা বলতে বলতে একটা সময় আবেগ আপ্লুত হয়েছে যে তার পরিবার কিভাবে নির্মমতার শিকার হয়েছে। তাহলে এই আবেগের যে স্পর্শ, সেটা তো সবাইকে স্পর্শ করে। তা আবেগ থেকে মানুষের মধ্যে কি
প্রতিহিংসার জন্ম দেবে, না আবেগ থেকে এরকম যে এইরকম ঘটনা যেন আর না হয়। আমরা অনেক সময় এরকম শুনি না যে গুলিতে মারা গিয়েছে সন্তান, মা বলে আমার সন্তানের মতো এরকম কেউ যেন আর না মরে। তার মানে তখন কি একটা কি তাহলে পাল্টাপাল্টি রাজনীতিটা চলবে, নাকি এইরকম ঘটনা আমরা দেখতে চাই না? এটা আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এই কলঙ্কজনক অধ্যায়টাকে আমরা মনে রাখতে চাই এই কারণে যে এই ধরনের কলঙ্ক আর ঘটবে না। ফলে আমরা মনে করি যে রাজনীতিতে একটা সুস্থ রাজনীতির জন্য এই চর্চাটা খুব দরকার। এখানে আমরা যদি বলি যে আশঙ্কাটা করলেন ইকবাল ভাই, যে ভবিষ্যতে কি এর চেয়েও খারাপ আসবে, তাহলে ওই আশঙ্কাটা কিভাবে মোকাবেলা করব? ভবিষ্যতে এর চেয়ে খারাপ নয়, অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স যেন থাকে। যে সরকার এখন আছে তাকে যেন আমরা সমালোচনা করতে পারি, আবার যে সরকার আসবে সেও যেন সমালোচনার বাইরে না যায়। জবাবদিহিতা এবং সমালোচনা এই দুটো না থাকলে কিন্তু স্বচ্ছতাটা তৈরি হবে না। আমরা যতই ট্রান্সপারেন্সির কথা বলি, যদি জবাবদিহিতা না থাকে এবং কেউ যদি সমালোচনা করতে ভয় পায়, তাহলে কোথা থেকে ট্রান্সপারেন্সি আসবে? ফলে আমরা এই যে আলোচনাগুলো করছি, এইটা যেন জনগণের মধ্যে জবাবদিহিতার মনোভাবটা তৈরি করে এবং যারা ক্ষমতায় আছেন তারাও সমালোচিত হয়ে সঠিক পথে থাকার একটা চেষ্টা করেন। জি মিলন ভাই, ধন্যবাদ। প্রথমেই শুভেচ্ছা জানাই দর্শক শ্রোতাকে। আর রতন ভাই যেটা বললেন, আজকের প্যানেলটি আসলে খুব সুন্দর এবং এখানে বোধহয় আমরা কনিষ্ঠ হয়ে গিয়েছি, তাই কথাই শুনছি, ইকবাল ভাইয়ের কথা, ফিরোজ ভাইয়ের কথা। তো ওনাদের কথা খুব ভালো লাগলো আজকে। ফিরোজ ভাই যেভাবে, ইকবাল ভাই যেভাবে শুরু করলেন, তিনি পিএমকে সাধুবাদ জানাচ্ছেন এবং অকপটে স্বীকার করলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা বলতে গেলে সব কথাই বলেন এবং তিনি যেটা বলার সেটা বলে ফেলেন, উনি রাগঢাক করেন না। এটা একটি মানুষের ভালো গুণ। কিন্তু উনি তো রতন ভাই যে বললেন নির্বাহী প্রধান। আমরা শপথ নিয়েছি, ইকবাল ভাই শপথ নিয়েছে, ফিরোজ ভাইয়ের শপথ নিয়েছে, প্রধানমন্ত্রীও শপথ নেন। সেখানে লেখা রয়েছে ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সরকারের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। তাহলে এখানে এই যে বক্তব্য শুনলাম আমরা আপনার টেলিভিশনের পর্দায়, এখানে মনে হচ্ছে রাগ, অনুরাগ, বিরাগ এই বিষয়গুলো কাজ করছে। ওই নির্বাহী জায়গায় বসলে এটা কাজ করতে পারে না, সেটা আমাদের বুঝতে হবে। ইকবাল ভাই যেটা বললেন যে বিষয়টি মানবিক, সেটাও বটে, কিন্তু অপরদিকে আবার এই বিষয়টি রাজনীতিও রয়েছে, সেটিও বটে। তাহলে আমরা ওইভাবেও দেখতে পারি। এখন মানুষের মৌলিক অধিকার যেগুলি রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা আমাদের পেতেই হবে। আবার রাষ্ট্রের এই কিছু নাগরিক রয়েছেন যে তারা এই সুবিধাগুলো দেশের বাইরেও নিয়ে থাকেন। কেন দেশের বাইরে নিয়ে থাকেন? তার কারণ দেশ সেই ধরনের চিকিৎসা দিতে পারে না। আমরা দেখেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, ডাক্তার বলেছে যে এই দেশে সেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ওনাকে বাইরে যেতেই হবে। এটি যদি সরকার বিশ্বাস না করতে পারে, সরকার সেটাকে বোর্ড বানিয়ে দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং এই ইউনিপোলার ডেমোক্রেটিক রাজনীতিতে উনি একটি ভারসাম্যতা রক্ষা করেন, সেটিও আমাদের দেখতে হবে। কারণ আমরা যদি বিশ্বে দেখি, যখন এই রাশিয়া বিভক্ত হয়ে গেল, তখন দেখলাম আমেরিকা তারা মনোপলি করে আমাদের আরব বিশ্বে কত না ঘটনা ঘটে গেল, ইরাক, ইরান, সিরিয়া নিয়ে ঘটে গেল। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে যদি গণতন্ত্র নিয়ে আপনি চিন্তা করেন, আজকে যদি মনে করেন বেগম খালেদা জিয়া নেই আর যেভাবে আপনারা বলছেন, তাহলে আমি ভাববো যে গণতন্ত্রকে হত্যা করার জন্যই সুপরিকল্পিত একটি পরিকল্পনা হচ্ছে। বেগম জিয়াকে হত্যা করা, আমি বিশ্বাস করি, গণতন্ত্রকে হত্যা করা। এখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন মানবিক দিক দিয়ে উনি বিচার বিবেচনা করে ওনাকে কারাগার থেকে বাসায় স্থানান্তরিত করেছেন, খুব ভালো কথা। আমি যদি বলি যে একটি লোক কপালে গুলি লেগেছে তাই মারা গিয়েছে, তার চোখ দুটি বেঁচে গিয়েছে, তাহলে কি হলো? লোকটা তো মারাই গিয়েছে। আপনি মানবিক কারণে জেল থেকে বাসায় থাকার ব্যবস্থা করলেন পেরোলে, কিন্তু আপনি ওনাকে চিকিৎসা দিলেন না, তাহলে মানবিকটা কোথায় রইলো? তাহলে উনি মৃত্যুবরণই করলেন। দেশেই ভালো চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, দেশে ডাক্তাররা বলছে যে দেশে চিকিৎসা হচ্ছে। দেশে যদি ভালো চিকিৎসা হতো, আমাদের মহামান্য রাষ্ট্রপতি সরকারের খরচে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের খরচে বা ওবায়দুল কাদেরের মতো একজন মন্ত্রী, তিনি সরকার খরচে বাইরে ট্রিটমেন্ট করছেন, তাহলে তারা দেশে করলেন না কেন? আমি যদি আপনাকে রেফারেন্স হিসেবে বলি, মাহাতির বিন মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ হয়ে গেলেন, ওনার হার্ট বাইপাস করতে হবে।
এবং ডাক্তাররা বললো যে আমাদের দেশে এই ধরনের উন্নত মানের চিকিৎসা নেই। তখন উনি বললেন যে ঠিক আছে, ইউ ট্রাই, তোমরা যেদিন উন্নত মানের চিকিৎসা করতে পারবে আই উইল ওয়েট দ্যাট ডে, আমি তোমাদের চিকিৎসা নেব। উনি তো বিদেশ চলে যাননি, চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করেছেন। আমরা কি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করেছি? এখন মহামান্য রাষ্ট্রপতি যেতে পারেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারেন, সেই জায়গায় বেগম খালেদা নিজের খরচে যাবেন। আমরা যদিও বারবার একটা রেফারেন্স আনছি, যেটা মাননীয় আইনমন্ত্রী বললেন, যারা বিষয়টি সেই সময় মার্শাল গভর্নমেন্ট ছিল, আসম আব্দুর রব, যিনি প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, তিনি যদি সেদিনকে হোয়াইট জার্মান না যেতেন, এবং যাওয়ার সময় ওনাকে একটা পুলিশও দেওয়া হয়েছিল তাকে, তাহলে সেই যে রব সাহেব ফিরে আসলেন একজন মুক্তিযোদ্ধা, আজকে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস তো রয়েছে। আজকে বেগম খালেদা জিয়া সরকারের কাছে উনি তো ক্ষমা চাননি, উনি বলেছেন চিকিৎসার জন্য পেয়ে উড়ে যাবে, উনি তো পালিয়ে যাবেন না। তাহলে ওনাকে যদি চিকিৎসার জন্য বিদেশে না পাঠান, তাহলে যে এই মানবিক কথাগুলো বলছেন, মানবিকতা কোথায় রইল? বিনা চিকিৎসা যদি উনি মারাই যায়, তাহলে মানবতাটা কোথায় রইল? তাহলে এই যে মানবিকতার কথা বলছেন, এটি কিন্তু সত্য কথা নয়। আমি যদি আনিসুল হক সাহেবের আইনের কথা দিয়ে আসতে চাই, আমি আজকে টেলিভিশনে উনি বললেন বিচারিক বিষয়, এই জায়গায় ওনার ক্ষমতা লিমিটেড আর নেই। তাহলে উনি 401-এ যদি বিচারিক বিষয় হয়, তো 401-এ ওনাকে আগে কিভাবে দিলেন? অর্থাৎ এই সরকার যদি চায় তাহলে দিতে পারে, যেটা ইকবাল ভাইও বললেন, চায় দিতে পারে। তাহলে এখানে একটা অন্তর্নিহিত রাজনীতি রয়েছে। এই রাজনীতির কি রাজনীতি? এই রাজনীতি কি গণতন্ত্র শেষ করার রাজনীতি? আর যদি বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসা মারা যায়, তাহলে কি হবে? একটি রাষ্ট্রীয় কারণে রাষ্ট্রে একটি খুন করেছে, এটা তো আমরা বলতে পারি, তাই নয় কি? তা আপনি বোধহয় আমাকে কথা শেষ করতে চাচ্ছেন, তাহলে আমি শেষ করেই দিই। এই আমাদের ফিরোজ ভাই একটা সুন্দরভাবে কি বললেন, উনি এটা গানের দুটি অংশ বললেন। আমিও তো বলতে পারি, কাগজের লিখো নাম সে নাম ছেড়ে যাবে, হৃদয়ের পাথরের লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ের লেখো নাম সে নাম রয়ে যাবে। আজকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে কি এই নাম লিখবেন যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে বিনা চিকিৎসায়? সে নাম কি আমরা লিখব হৃদয়ের মধ্যে? উনি আরেকটি কথা বলেছেন যে 3টি বিষয় এদেশ ভুলতে পারে না: 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 1975 সালের 15ই আগস্টের ঘটনা এবং 21শে আগস্টের ঘোষণা। এই 3টি ঘটনা ভুলতে পারে না। তাহলে আমি ইকবাল ভাইয়ের সাথে সংযোজন করে বলবো, বেগম খালেদা যদি রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়, এই জাতি কোনোদিন সেটাও ভুলতে পারবে না। জি ফিরোজ ভাই, এই যে আলোচনায় উঠে এলো রাজনীতির কথাটি, যে মানবিকতার পাশাপাশি রাজনীতির কথাটি, ইকবাল ভাই চমৎকারভাবে তার কথাটি শেষ করেছেন। দুই পক্ষকে বলেছেন, দুই পক্ষের জায়গাতেই এখানে বলছেন রাজনীতি। তাহলে আমরা যেমন রাজনীতি আসলে প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি, তেমন রাজনীতির সূচনা তাহলে কবে হবে? কবে সেই সত্যিকারের যে আকাঙ্ক্ষার রাজনীতিকে আমরা পাবো? আদৌ পাবো কি? আপনি একটা সূচনা যদি না করি। প্রশ্ন করেছেন, যে প্রশ্নটার জবাব আমরা এই মুহূর্তে হয়তো কেউই দিতে পারবো না। একটা বোঝা যায় যে দুই দলের মধ্যে দূরত্ব এত বেশি বেড়ে গেছে যে আমার ব্যক্তিগত ধারণা যে কিয়ামত পর্যন্ত এই দূরত্ব শেষ হবে না, বরং সামনের দিকে এই দূরত্ব আরও বাড়বে, তিক্ততা আরও বাড়বে, এবং তিক্ততা বেশি বাড়লে যেটা হয় সংঘাত অনিবার্য, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। যত কথাই বলেন, গণতন্ত্র কি, গণতন্ত্রের কথা আপনি বলতেছেন, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আমি আপনার মতামত গ্রহণ করব না, কিন্তু আমি শুনব, কিন্তু সেইটা নেই, সেই গণতন্ত্র কিন্তু নেই। এটা একদিনে হয় নাই, এটা হচ্ছে একটা ধারাবাহিকতা। এই সরকারকে আমি সব দায়িত্ব দেবো তা না, এর জন্য আমরাও দায়ী। এখানে যারা যারা সরকারে ছিলাম যতদিন, এটার ধারাবাহিকতা সবাই দায়ী। তো সেই কারণে মানে প্রধানমন্ত্রী বলছেন, উনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, ইকবাল ভাই বললেন যে যদি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার অভিপ্রায় থাকতো, তাহলে বঙ্গবন্ধুকে সরিয়ে যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা বসতে পারত। তার 10 বছরের শিশু সন্তানকে তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেদিন তো অনেকেই কথা বলে। এখন অবশ্য আমার বলতে একটু খারাপ লাগে যে এত সংগঠন হয়েছে শেখ রাসেল নিয়ে। 15 আগস্ট তো আমার বাসার কাছে 32টার মধ্যে হাঁটা যায় না, হাঁটুপানি হয়ে যায় কান্দার চোটে। তো 15 আগস্টে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, কাউকে আমরা আমাদের কাছে পাইনি। সেদিন আমি যুবলীগের ঢাকা মহানগরের সেক্রেটারি জেনারেল ছিলাম,
বাকশাল হয়েছে, চেয়ারম্যান নেই, সেক্রেটারি জেনারেল। তখন একটা যুবলীগ ছিল, উত্তর দক্ষিণ ছিল না। এবং ওই দিন সকালবেলা বিশ্ববিদ্যালয়ে আমার লোক নিয়ে যাওয়ার কথা ছিল 5,000 লোক। আমাদের কাছে সব কিছু ছিল, আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং ছিল, টকবগি যুবক সব, অস্ত্র ছিল, সবই ছিল। কিন্তু বাসুদের নেতা আছেন, জাসদ, এবং আমরা অস্ত্র জমা দিয়েছি বঙ্গবন্ধুর পায়ের কাছে, আবার কিছু রেখেও দিয়েছি ব্যক্তিগতভাবে। কিন্তু আমরা কিন্তু কেউ কিছু করতে পারিনি। সেদিন কোনো কথা বলে নেই। এখন কান্দাকাটির চোটে বুঝি না, যারা সেদিন বিরোধিতা করেছিল, আমাদের দেখলে মনে হইতো যে শত্রু দেখতেছে, একটা সালাম আদা পর্যন্ত দিদিবে নেই, তারা এখন দেখি প্রথম সারি নিহত হয়ে গেছেন। আওয়ামী লীগের কাঁদতে কাঁদতে তাদের একদম সমুদ্রের পুটি ভিজে যায়, বুঝলেন না? যখন আসলাম রাজনীতি চলতেছে, সমস্ত লোকজন এত একটা নৌকায় এত লোক ওঠা যায়, গোটা 17 কোটি মানুষ যদি ধরেন, 2 জন দেখি আপাতত এই আওয়ামী লীগ বাইরে আছে, বেগম খালেদা জিয়া আর তারেক রহমান বাইরে আছেন, আর আমরা সবই তো একটা নৌকে উঠছি। তারপরেও কিন্তু এত সংঘাতে ভয়, এত ইসে ভয়। আজকে মিলন সাহেব কথা বলবেন, আমি ওনাকে হলফ করে বলতে পারি যে উনি যে এলাকায় রিপ্রেজেন্ট করেন, অত্যন্ত পপুলার এমপি ছিল, ইয়ং বয়সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, জনপ্রিয়তা আছে, অসংখ্য মামলা তার বিরুদ্ধে দিয়েছে। আমি বলবো যে মিথ্যা মামলা দিয়েছে, সত্যি কথা বলতে কোনো কার্পণ্য জীবনও করি নাই। ওয়াইফ ফেরা বলে বহুবার জেল খাটছে, ওগুলোর মধ্যে দেখা সাক্ষাৎ আছে। কিন্তু আজকে ওনার কিন্তু সেই দলের উপরে ওনার পুরো কন্ট্রোল থাকবে না। যদি কোনো কিছু হয়, ওনার দলের উপর কন্ট্রোল থাকবে এই কারণে যে আপনি তো আমার দুর্দিন আমার ব্যথাটা আপনি সহ্য করেন নাই। আমাকে যখন টর্চার করছিল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলো আগত শর্ত মামলায়, সেই কথা অনেক বড় বললেন, আমাকে নিয়ে যখন টর্চার করলো, তখন আই বিকেম বলছিলাম যে ভাই আমাকে, আমার মা মরছে 17 দিন হয়েছে, আমাকে আপনি মা বাপ তুলে গালাগালি করবেন আর এইভাবে টর্চার করবেন না। করলো 25শে মার্চ রাতে কিন্তু প্রথম, আর কোথাও না দিয়ে প্রথম সেই আইবি ব্যাগ অ্যাটাক করে তাকেই প্রথম আমরা বদলা নিয়েছি। অর্থাৎ তার কথা শুনে নেই, বুঝতে পারি বঙ্গবন্ধু বলছিল, কিন্তু বঙ্গবন্ধুর কথা তো তখন বঙ্গবন্ধু 32 নম্বরে আমরা তার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আসলাম। এসে তো আমার পজিশন আমি নিয়ে নিয়েছি। তার কথা কে শুনে? তখন যার সাথে যার শত্রু ছিল আমরা উদ্যোগ করে ফেলেছি। অতএব এইগুলো খারাপ জিনিস। এই যে আমরা বলি যে তিক্ততা, এইটা তিক্ততা একদিন হয় নাই, আমার সময় হয়েছে, ওনাদের সময় হয়েছে, তিক্ততা কি কমবে না? মিলন ভাই যে কথাটি বললেন, কি করবে? বিদেশি লোকও তো ভাড়া করে আনছিলাম, জি জি বুঝতে, তারা তো পারলো না, খালি বললো যে ওই যে শেষ প্রান্তে একটু আভাস দেখা যাচ্ছে, আলো এক বিন্দু আলো দেখা যায়। আমি বলছি কোনদিন আলো হবে না। মান্দান ভাইয়ের সাহেবকে জিজ্ঞেস করলাম, মান্দান ভাই ভীষণ বন্ধুত্ব ছিল, যে ভাই আমি আর জলিল সাহেব কথা কই, আমাদের কোনো নাই, সেটা তো অন্য জায়গায়। বুঝতে পেরেছি, জি শুনতে ভালোই লাগছে, কিন্তু আসলে সময় কম। জি, আমরা এই যে রাজনীতির যে ব্যাগেজগুলোর কথা বললেন, অতীতের ব্যাগেজগুলো, এগুলোকে যদি আমরা না ছাড়তে পারি, না বদলাতে পারি, না বাদ দিতে পারি, আপনি চমৎকার এই জায়গাটিতে উপসংহার টেনেছিলেন, তাহলে কি করব আমরা, এগোবো কি করে? দেখুন, আমি দুটো ছোট করে ঘটনার কথা বলি। জি, সূচনা যে একেবারে কখনো কখনো নেওয়া হয়নি তা নয়। একটি ঘটনা বলি আপনাকে। তুমুল আন্দোলন সংগ্রাম হচ্ছে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেই সময় গণভবন থেকে তিনি সরাসরি বেগম খালেদা জিয়াকে টেলিফোন করলেন। তিনি তখন বিরোধী দলীয় নেত্রী এবং চেয়ারপারসন বিএনপি, এবং সেখানে তিনি অফার দিচ্ছিলেন যে আসুন আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আপনি আসেন, আমরা একটা সুন্দর নির্বাচন করি। এবং সেখানে তিনি অফার দিলেন আপনি আসলে পরে হোম মিনিস্ট্রি এবং আরও 2-1টি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দেওয়া। হ্যাঁ, পরবর্তীতে আমি সেদিন উপস্থিত ছিলাম সেখানে, এবং বেগম খালেদা জিয়া যে কথাগুলো বলছিলেন আমরা ইয়েতে শুনছিলাম, এবং পরের দিন লাউড স্পিকারে শুনছিলেন। পরের দিন সেটা ইয়েতেও, মিডিয়াতেও এসছে। কি বক্তব্যগুলো হয়েছে নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই, সেটা হলো কোকো যখন মারা গেলেন,
তখন তার বডি আসবে। বেগম খালেদা জিয়া তখন আন্দোলন করছেন তার ওই পার্টি অফিসে, এবং তিনি সেখানে থেকেই আন্দোলন করছিলেন তার বাসাতে না থেকে। এবং একটি পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানে গেলেন, একজন মা হিসেবে গেলেন, শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়, এবং সমবেদনা জানাতে। তার জন্য দরজা খুলে দেওয়া হলো না, সেই পার্টি অফিস বন্ধ করে রাখা হলো, এবং বেগম খালেদা জিয়া উপরে ছিলেন, অন্যান্য নেতারাও সেদিন সেই অফিসে ছিলেন। কিন্তু একদিকে তিনি প্রধানমন্ত্রী, তিনি নিজে গিয়েছেন একটা সমবেদনা জানানোর জন্য, একজন মাকে সমবেদনা জানানোর জন্য, তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেত্রীকে নয়। কিন্তু এই সৌজন্যটা সেদিন হয়নি। এই ঘটনা দুটো আমি এরকম অনেক আছে, এগুলো এই জন্য বললাম, আমি এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমাদের রাজনৈতিক যে পরিবেশটি, সেটা মানবিক বলেন, সৌজন্য বলেন, রাজনৈতিক নীতিনির্ধারণ, ফাটলটি অনেক বড় হয়েছে। এবং সেটা ধরুন প্রধানমন্ত্রী খুব দুঃখের সাথে কিন্তু সাধারণত তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এই ধরনের রিয়্যাক্ট করেন না। সেদিনের এই কথাগুলো তাকে খুব কষ্ট দিয়েছে। দেখুন, মিলন সাহেব বললেন রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করার চেষ্টা হচ্ছে। আমি এটাকে একটু বলবো যে এটা ঠিক নয়। তার চিকিৎসার ব্যবস্থা আছে। রাষ্ট্রীয়ভাবে হত্যা মানে রাষ্ট্রীয়ভাবে যদি হত্যা করতে হয় তাহলে তো জেলখানার ভিতরে রেখেই করা যেত। তো সেটা না, মানে এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, বাট এটা তথ্যভিত্তিক বক্তব্য নয়। আরেকটি কথা এখানে, যে আজকে একটি কথা চিন্তা করুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সৌভাগ্যক্রমে তিনি বিদেশে থাকার কারণের জন্য একদিন হঠাৎ করে শুনলেন তার পুরো পরিবার নেই, এবং তিনি ফিরে আসলেন 6 বছর নির্বাসন থেকে ফিরে আসলেন। যে বাড়িটিতে তিনি বড় হয়েছেন, যে বাড়িটিতে তার পুরো পরিবারকে এক রাতে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হলো না। তিনি দোয়া করতে হলো এই মানে গেটের বাইরে রাস্তায় বসে তিনি দোয়া করতে হলো। এই আচরণগুলো একটি মানুষকে কতটুকু ক্ষুব্ধ করে। এবং তিনি যে কথাটি বললেন যে তিনি তখন বিরোধী দলনেত্রী পার্লামেন্টে, 21শে আগস্টে বলা হলো পার্লামেন্টে দাঁড়িয়ে, এটা তো পার্লামেন্টের একটা গতানুগতিক বিষয় যে একজন মেম্বারও যদি মারা যান তার উপরে একটা শোক প্রস্তাব নেওয়া হয়, আর সেখানে বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার উপরে গ্রেনেড হামলা হয়েছে। সেটা রাষ্ট্র কি করেছে না সেটা পরবর্তী কোশ্চেন, কিন্তু পার্লামেন্টে তো একটা আলোচনা হবে, একটা নিন্দা প্রস্তাব হবে, সেখানে উল্টো কোনো আলোচনা করতে দেওয়া হলো না, এবং বলা হলো যেটা প্রধানমন্ত্রী নিজে বললেন তার ভ্যানিটি ব্যাগে করে তিনি নিজেকে হত্যা করার জন্য। এই যে একটা তাহলে আপনার কথাতেও যেটা বুঝলাম যে অতীতের ব্যাগেজ আমরা বাদ দিতে পারছি না। আমরা কেন এই কথাগুলো বললাম আজকে, যারা আমরা কিন্তু একটা জিনিস হলো আমরা গ্যালারিতে বসে আছি, ফুটবল খেলা খেলছেন কিন্তু যারা, আমরা বলতে পারি এই বলটা গোল করতে পারলো না, বুঝতে হবে কেন গোল করতে পারলো না, অথবা মিস করলো কেন, ফাউল কেন হলো, সাধারণ একটা ইয়েতে ফাউল করে ফেললো। এই কথাগুলো গ্যালারিতে বসে আমরা যেভাবে বলবো, যারা খেলছেন তারা অন্যভাবে। আজকে আমরা মনে করব যে যারা খেলছেন তাদেরকে আজকে আসতে হবে একটি উপলব্ধিতে, সেটা যদি হয় তাহলে হয়তো শুভ সূচনা হতে পারে বলে আর না হলে, এবং সেখানে দুটো জায়গা থেকেই হতে হবে। শুধু আপনি আমার প্রতি সৌজন্য দেখাবেন তা নয়, আমার সৌজন্যের পরিপ্রেক্ষিতে আমাকেও আপনাকে রেসিপ্রোকাল হতে হবে। জি, আপনার কাছে আসতে চাই, আলোচনাটি আপনার কাছ থেকে শেষ বক্তব্যগুলো শুনতে চাই, ছোট করে যদি আপনি বলেন। আসলেই তো আমরা অতীতের ব্যাগেজগুলো বাদ দিতে চাই, আমরা চাই অসুস্থ যিনি তিনি চিকিৎসা পাবেন, দেশের আইনের মতো করে চলবে, সকল কিছু নাগরিক হিসেবে সাধারণ মানুষের পারসেপশনের কথাটি আমি বললাম। আপনারা হয়তো দলীয়ভাবে রাজনীতির কথা অনেকভাবেই বলবেন, কিন্তু সুস্থ চিন্তা করলে কি সমাপনী বক্তব্য আপনি এই ইস্যুতে? দেখুন আমি শ্রদ্ধা করেই বলছি, ধরুন আজকে হঠাৎ করে শুনলেন ডাক্তার বলল যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য হঠাৎ করে অস্বাভাবিক অবনতির দিকে।
এমন একটি খবর যদি আজকে আমরা টেলিভিশন পর্দায় দেখতে পাই, আমি নিশ্চিত যে সাথে সাথেই দেখবেন আজকের প্রধানমন্ত্রী তিনি এয়ার অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে পাঠিয়ে দিবেন। এটা আমি নিশ্চিত বলতে পারি, আমি বলতে পারি তার মানবিকতার কথা। হ্যাঁ, উনি মানবিকতার কথা বলছেন, কিন্তু তখন উনি পাঠাবেন, আমি আগাম বলছি, কিন্তু এখন তিনি পাঠাবেন না। কেন এখন তিনি পাঠাবেন না? কারণ আজকে যে চিকিৎসাটা দেওয়া যাচ্ছে না, সেই চিকিৎসাটার জন্য বাইরে যেতে চাচ্ছেন। উনি তো মুক্তি চাচ্ছেন, উনি তো পালিয়ে যাচ্ছেন, উনি চিকিৎসা চাচ্ছেন। উনি তো বলতেছে না যে আমি জেল খাটবো না। সেই জায়গাটি কেন সরকার দিচ্ছে না? তাই সেই জন্যই আমি বলছি যে পরবর্তীতে এটা কি হবে। কারণ আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, আজ থেকে 50 বছর পরে তখন কি হবে, শতবার্ষিকী হবে স্বাধীনতা। সেই সময় আমাদের এই উত্তরসূরিরা তারা কি ভাববে যে বাংলাদেশ কি একটি বর্বর রাষ্ট্র ছিল, যে একজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেয়নি? সেই জন্যই বলছি যে ইতিহাসে যেন রাষ্ট্রীয় খুন এই অধ্যায়টি লেখা না হয়। কারণ আমি জানি যে আজকের আইনমন্ত্রী যেটা বলছেন এটা তো মনের কথা নয়। তিনি ইচ্ছে করলেই, আজকে যেটা ফিরোজ ভাই বললেন, উনি বললেন ইচ্ছে করলেই তিনি পারেন এটা করতে, কিন্তু সেটা করছেন না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি যে এইভাবে রাষ্ট্রে এমন কোনো ইনসিডেন্ট না রেখে যে ওনাকে অতি শীঘ্র চিকিৎসার জন্য পাঠানো হোক। আপনি দেখবেন কয়েকদিন পরে আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে কথা বলবে, কারণ তিনবারের প্রধানমন্ত্রী, ওনার সম্বন্ধে বলবে আন্তর্জাতিক সংস্থাগুলো, মানবাধিকার সংস্থাগুলো বলবে। তখন এটা রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য, আজকের সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য এটা একটা দুঃখজনক অধ্যায় হবে। আর আমি একটু উত্তরটা দিয়ে দিই। ইকবাল ভাই বললেন যে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন যে আমাদের থেকে 5 জন দিবেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হয়েছিল, এই সেই টেলিফোন সংলাপের কথা। ফিরোজ ভাই, আপনি কি মনে আছে 1994 সালের 10ই মে স্যার স্টিফেন নিনিয়ান অস্ট্রেলিয়ার গভর্নর এসেছিলেন দোতলামি করতে? সেই সময় বিএনপি থেকে বলা হয়েছিল যে সংবিধানের ভিতরে থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছেন ওনার অধীনস্থ, আওয়ামী লীগ থেকে 5 জন, বিএনপি থেকে 5 জন, এবং একজনকে দেওয়া হবে স্বরাষ্ট্র এবং পাবলিক প্রেস মিনিস্টার। এইটা দিয়ে সেই সময়ে কেয়ারটেকারটা না করে এইভাবে করানো হোক। সেই পদ্ধতিতেই আপনি ঘুরে আসছেন, কিন্তু কি করলেন? এর মাঝে কেয়ারটেকার কনসেপ্ট নিয়ে আসলেন। এখন এই কেয়ারটেকার কনসেপ্টে যদি 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে থাকে, তাহলে আপনি কেয়ারটেকার কনসেপ্টে যেই জায়গাগুলো সংস্কারের দরকার ছিল সেই উপধারাগুলোকে পরিবর্তন করলেই তো হতো, তাহলে তো আজকে এই অবস্থা হতো না। আজকে কি হলো? আজকে সরকারি দল বারবার জিতছে। আপনি দেখুন 1973 সালে সরকারি দল জিতেছিল, মনে আছে? 1979 সালে সরকারি দল জিতেছিল, 1986 সালে সরকারি দল জিতেছিল, 1988 সালে সরকারি দল জিতেছিল, 1991 সালে জিতেনি। ডক্টরিন অফ নেসেসিটি 3 জোটের রূপরেখা হয়েছিল আওয়ামী লীগ বিএনপি মিলে শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে। তাহলে দেশে 2টি বৃহত্তর দল, যেটা আমি বলেছিলাম মনোপোলার হলে কিন্তু এই দেশের ইমব্যালেন্সড হয়ে যাবে, ডেমোক্রেসি থাকবে না। আপনাকে 2টি চুম্বকের মতো 2টি মেরুদণ্ড থাকতেই হবে, একদিকে বিএনপি, ঠিক অন্যদিকে আওয়ামী লীগ। এই 2টি দল যদি না থাকে এদেশে গণতন্ত্র থাকবে না। তারপরে দেখুন আপনি 2014 সালে কি হলো, আপনি দেখুন 2018 সালে কি হলো। তাহলে আপনি এর ধারাবাহিকতায় আপনি এবার বুঝতেই পারেন 2023 সালের ডিসেম্বরে কি হবে, অবশ্যই এটা আপনি বুঝতে পারেন। এবং আপনি নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে এর কোনো উপকার হবে না, কারণ আপনার মূল প্রবলেমের কেন্দ্রবিন্দু হচ্ছে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দরকার। জি, আমরা রতন ভাই আপনার কাছে আসছি যে 23,000 কোটি টাকা ভর্তুকি নিয়ে যে কথাটি, যে ক্লিপে যে বক্তব্যটি আমরা শুনলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন জ্বালানি তেল, বিদ্যুৎ, সার সহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে বছরে 53,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। আমি জানি এই বিষয়ে আপনার পড়াশোনা গবেষণা আছে, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমি খুব অবাক হলাম এই জন্য যে প্রধানমন্ত্রীকে যারা তথ্য দেন তারা তো দায়িত্ব নিয়ে তথ্যটা দেবেন, কারণ প্রধানমন্ত্রী যখন কোনো একটা বক্তব্য দেবেন সে বক্তব্যটা কিন্তু সবাই আলোচনা করবে, সমালোচনা করবে, তার চুলচেরা বিশ্লেষণ হবে। সেই সময় তিনি যেন কোনো অকওয়ার্ড সিচুয়েশনে না পড়েন সেটা দেখার দায়িত্ব তো তাকে যারা তথ্য সরবরাহ করে তাদের দেখা উচিত ছিল। এখন বিপিসি বলল জুন মাসে তাদের প্রতি লিটার ডিজেলে লোকসান হয়েছে 2 টাকা 97 পয়সা, জুলাই মাসে হয়েছে 3 টাকা 70 পয়সা, আগস্ট মাসে 1 টাকা 58 পয়সা, সেপ্টেম্বর মাসে 5 টাকা 62 পয়সা, আর অক্টোবর মাসে যখন তেলের দাম বেড়ে $83 হয়েছিল তখন তারা লোকসান করেছে 13 টাকা 1 পয়সা করে। 5 মাসে মোট লোকসান হয়েছে 1,147 কোটি 50 লাখ টাকা। তাহলে বিপিসির এটা হিসাব। আমরা এখন বলবো যে বিপিসির চেয়ারম্যানই ভুল হিসাব কেন দিলেন? যদি প্রধানমন্ত্রী ঠিক হয় বিপিসি ভুল, ভুল তথ্য বিপিসি কেন দিল? এটা হলো 1। 2 নম্বর হচ্ছে বিপিসির পক্ষ থেকে হিসাব দেখা গেছে 2014 সাল থেকে 2021 সাল 7 বছরে
তেলের দাম কখনো কমে $11 নেমে এসেছিল, কখনো $39 ছিল, কখনো $50 ছিল। তাহলে সেই সময় 65 টাকা করে আমরা ডিজেল কেরোসিন বিক্রি করার কারণে 43,000 কোটি টাকা আমাদের লাভ হয়েছে। এটা হলো মুনাফা। আর আমাদের এখানে 28% আছে ট্যাক্স এবং ভ্যাট। প্রতি বছর তেল থেকে 65 লক্ষ টন তেল থেকে আমাদের সরকার ট্যাক্স এবং ভ্যাট পায় প্রায় 10,000 কোটি টাকা। এই ট্যাক্স ভ্যাট কিন্তু লাভের ব্যাপার না, এটা লোক পাবেই, লাভ হোক আর লোকসান হোক। এটা যে পেল, তাহলে এই টাকাটা, এবং আমরা দেখছি যে প্রতি লিটার তেলে 19 টাকা করে ট্যাক্স থাকে, 17 টাকার বেশি বা 18 টাকা এরকম, 19 টাকা ট্যাক্স। এখন এই যদি হয় তাহলে রাষ্ট্রের অন্তত দেখা উচিত যে যখন তেলের দামটা বেড়ে গেল, এবং আজকে দেখুন আবার খবর এসেছে যে তেলের দাম আবার কমছে, $70 নিচে নেমে আসছে। $80 হওয়ার কারণে আমার 13 টাকা লোকসান হয়েছে, আমি বাড়িয়েছিলাম। হ্যাঁ, আমি $80 উপরে হওয়ার কারণে আমি 13 টাকা লোকসান হয়েছিল, আমি 15 টাকা বাড়িয়েছি। এখন আবার যদি $70 আসে নিশ্চয়ই তাহলে লোকসান কমেছে। এখন আমরা কি করব? এখন সবচেয়ে বড় বিষয়টা হলো প্রধানমন্ত্রীর বক্তব্যে আরেকটা জিনিস আছে, ভর্তুকি দিচ্ছেন, ভর্তুকি দিয়ে দেশ চলতে পারে। আচ্ছা, ভর্তুকিটা কার টাকায় হয়? আমাদের 6,03,681 কোটি টাকার বাজেট, এই বাজেটের তো একটা বিরাট অংশ হচ্ছে আমাদের ভ্যাট এবং ট্যাক্স। প্রত্যক্ষ কর চাইতে কিন্তু পরোক্ষ কর অনেক বেশি। সেই পরোক্ষ করের টাকাটা তো জনগণ তাহলে দিচ্ছে, জনগণ তো এই ট্যাক্স দিয়েই তো রাষ্ট্রীয় কোষাগার পূরণ করছে, তাহলে ভর্তুকি তো জনগণের টাকাই। এখানে খেয়াল করে দেখুন, কৃষি মন্ত্রণালয় বলল শুধুমাত্র জ্বালানির তেলের দাম বাড়ার কারণে বড় মৌসুমে তারা যে 48 লক্ষ হেক্টর জমিতে বড় চাষ হবে এবং প্রতি বিঘায় 20 লিটার করে তেল লাগে। আমাদের 16 লক্ষ পেট্রোল মানে আমাদের সেচ পাম্প আছে, তার মধ্যে 70% চলে ডিজেলে, 30% চলে বিদ্যুতে। তাহলে এটাতে প্রতি বিঘায় 20 লিটার করে যদি তেল লাগে, আমাদের শুধুমাত্র কৃষি মন্ত্রণালয় হিসাবে বললে 756 কোটি টাকা বাড়তি খরচ হবে শুধু তেল বাবদ। বিঘা প্রতি 300 টাকা করে খরচ বাড়বে। তাহলে এই খরচের ধাক্কাটা কার উপর যাবে? আমি এখন সিরাজগঞ্জ থেকে এলাম, আমি ওইদিকে নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ঘুরে আসলাম। নওগাঁ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 397 কিলোমিটার, 400 কিলোমিটার ধরি। এখন সরকার তেলের দাম বাড়িয়েছে, তার কারণে তারা মানে আপনার পরিবহন ভাড়া বাড়ালো প্রতি কিলোমিটারে 38 পয়সা করে। তাহলে 400 কিলোমিটারে পরিবহন ভাড়া কিন্তু একটা বাসে 40 জন যাত্রী হলে বাড়ছে 6,080 টাকা। এখন ধরি যে প্রতি লিটার ডিজেলে কতটুকু গাড়ি যায়, গাড়ি হাইওয়েতে 6-7 কিলোমিটার পর্যন্ত, আমি ধরলাম জ্যাম ট্যাম মিলিয়ে 5 কিলোমিটার দিয়ে যায়, তাহলে 400 কিলোমিটারের জন্য আমার এখানে কত লাগবে? 80 লিটার তেলের জন্য বাড়তি তাকে দিতে হচ্ছে 1200 টাকা, কিন্তু যাত্রীর কাছ থেকে বাস মালিকরা নেবেন 6,080 টাকা। তার মানে একদিকে সরকার বাড়ালো, আরেকদিকে মালিক বাড়ালো। সরকার এবং মালিক হাত ধরাধরি করে এই যে কাজটা করলো, তার ফলটা কী হবে? আজকে রংপুরের বাজারে মূলা বিক্রি হচ্ছে 3.5 টাকা থেকে 4 টাকা কেজি। ঢাকায় মূলার দাম কত? এখন তারা বলছেন সবজির দাম শুধু তেলের দাম বাড়ানোর সাথে সাথে কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে দিলেন। আমরা একটা হিসাব করলাম যে একটা বড় ট্রাক 10 টন সবজি আসে, 10 টন সবজিতে যদি 5,000 টাকা ট্রাক ভাড়া বাড়ে, প্রতি কেজিতে তেলের দামের কারণে বাড়তি ভাড়া বাড়ার কথা 50 পয়সা, কিন্তু 5 টাকার উপরে টাকা নিচ্ছে। তার মানে দেখেন, কৃষক কিন্তু লাভবান হচ্ছে না, কৃষক বঞ্চিত হচ্ছে এবং ভোক্তা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে তেলের দাম বৃদ্ধির যে অভিঘাতটা আমাদের কৃষিতে পড়ছে, আমাদের পরিবহন সেক্টরে পড়ছে, এবং এর ফলে লোকসান কত হয়েছে? 5 মাসে লোকসান হয়েছে 1,147 কোটি টাকা। আমি তো 7 বছরে লাভ করেছিলাম 43,000 কোটি টাকা। আমি কি 5 মাস এই সহ্যটা করতে পারলাম না? তাহলে সরকারকে কারা এই কথাটা বললো? বিপিসি বলল যদি তেলের দাম $80 উপরে থাকে প্রতি মাসে আমাদের 20 কোটি টাকা করে লোকসান হবে। তাহলে বিপিসির কথা অনুযায়ী কিন্তু যদি $80 উপরে 1 বছর ধারাবাহিকভাবে থাকে তাহলে সব মিলিয়ে 7,200 কোটি টাকা লোকসান হবে। তাহলে ভর্তুকি তো 7,200 কোটি টাকা ভর্তুকি হওয়ার কথা, তাহলে সেখানে কিভাবে আপনার 23,000 কোটি টাকা ভর্তুকির হিসাবটা আসে? 53,000 কোটি টাকা। আর 53,000 হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রটা তো মিলে। আচ্ছা, বিদ্যুৎ খাতের মধ্যে 67টা বিদ্যুৎ কেন্দ্র, তার মধ্যে অনেকগুলো বিদ্যুৎ খাতকে যে আমরা বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাদেরকে দিচ্ছি, এটা দায় কি জনগণকে নিতে হবে?
শেষ পর্যন্ত সব দায় জনগণের। এই জন্য বলতে চাই যে রাজনীতিতে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকলে প্রধানমন্ত্রীকেও কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না, আবার জনগণকেও ভুল তথ্য দিয়ে জনগণের উপর চাপ দিতে পারবেন না। এই জন্য এই গণতান্ত্রিক পরিবেশটা খুব দরকার। জি, ইকবাল ভাই আপনার কাছে শুনতে চাই যে প্রধানমন্ত্রীকে কি আসলে ভুল তথ্য দেওয়া হচ্ছে কিনা, যেই ব্যাখ্যাটি তিনি উপস্থাপন করলেন আপনার সামনে আমরা শুনলাম প্রত্যেকে, আপনার কি মনে হয় সত্যি কি প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হচ্ছে? প্রধানমন্ত্রী যে বললেন তাহলে কি দেউলিয়া হয়ে যেতে হবে? এত ভর্তুকি কোথা থেকে দেব? ওনার প্রশ্নটিকে যৌক্তিক ধরলে এই আলোচনাটিকে কি বলবো, বা এই আলোচনাটিকে সঠিক ধরলে তার বক্তব্যটিকে কি বলবো, তাকে যারা তথ্য দিয়েছেন তাদেরকে কি বলবো? না, প্রধানমন্ত্রী সরকার প্রধান, জি, তিনি সরকার পরিচালনা করেন এবং তাকে তথ্য দেওয়ার দায়িত্ব হলো যাদের সংশ্লিষ্ট যারা, তারা সঠিক তথ্য দিচ্ছেন কিনা, আর যদি না দিয়ে থাকেন তাহলে দায়িত্ব জ্ঞানের অভাবে তারা যে পরিসংখ্যানটি এখন শুনলেন আপনার কি মনে হয়, বা অন্য উদ্দেশ্যমূলকও হতে পারে। জি, তবে এই প্রধানমন্ত্রী সম্পর্কে আমি যতটুকু জানি যে তিনি কিন্তু সবকিছুই বিশ্লেষণ করে কিন্তু সিদ্ধান্ত নেন, কারণ তাকে কেউ গিয়ে বুঝিয়ে দেবে, তথ্যপত্র কেউ না কেউ দেয়। হ্যাঁ, তো এবং সরকার পরিচালনায় তিনি প্রমাণ করেছেন যে নাহলে এত উন্নয়ন তো হতো না। এখন প্রশ্ন হলো যে এই যে অভিঘাত যেটা রতন সাহেব বললেন যে কেরোসিন এবং ডিজেলের ফলে, এটার একটা মানে স্নোবলিং এফেক্ট আছে, একেবারে গাড়ি যারা চালায় তাদের থেকে শুরু করে একেবারে কৃষক পর্যন্ত। এবং উনি যথার্থই বলেছেন যে 23% বৃদ্ধি পেয়েছে তেলের দাম, আর ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%। জি, 27% তো কাগজে কলমে, বাস্তবে তো মানে 27%। জি, আবার লঞ্চে বেড়েছে 37%। জি, একটি মিডিয়াতে রিপোর্ট পড়লাম যে প্রতিদিন 20 কোটি টাকা লস হচ্ছে বিপিসির হিসাব অনুযায়ী। আর এইসব কারণের জন্য, এই যে ভাড়া বৃদ্ধির কারণের জন্য প্রতিদিন 500 কোটি টাকা জনগণের পকেট থেকে চলে যাবে। এটা একটা মিডিয়াতে এসছে। তবে আমি আনু মোহাম্মদ সাহেব যে কথাটি বলেছেন আমি একটু বলতে চাই, এটা পাবলিকলি বলার সোজা উনি কোত্থেকে দিলেন প্রধানমন্ত্রীকে উনি চ্যালেঞ্জ দিয়েছেন। উনি তাহলে ওনার কাউন্টার একটা হিসাব দেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী যদি 53,000 কোটি টাকা বা 23,000 কোটি টাকা হোয়াট এভার ইট ইজ, সেটার যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে আনু মোহাম্মদ সাহেবের উচিত ছিল যে সঠিক একটা তথ্য, তিনি কিন্তু দেননি। তিনি বক্তব্যটা দিয়েছেন একটা র্যাশ কমেন্টের মতো। এটাও কিন্তু ঠিক নয়। সমালোচনা করার আছে, কিন্তু সমালোচনা করতে হলে আপনাকে তথ্য দিয়ে করতে হবে। আপনি চ্যালেঞ্জ করেছেন, উনি কোত্থেকে এই তথ্য দিলেন, তাহলে আপনি কি তথ্য আছে সেটা দেন জনগণকে, জাতির কাছে আপনি তথ্যটা দেন। তো আমি যেটা মনে করি যে আমাদের এনার্জি মিনিস্টার সাহেব একটি কথা বলেছিলেন যখন এই দাম বাড়ানো হয়, যে আন্তর্জাতিক বাজারে যদি দাম কমে তাহলে এটাকে আবার কমানো হবে। আমরা আশা করব যে আন্তর্জাতিক বাজারে যদি দাম সত্যিই কমে, সেটার রিফ্লেকশনটা যেন অন্তত এখানে হয়, তাহলেই যুক্তিটা সঠিক হবে যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানোর কারণে মাঝখানে 5 বছর যে বেশি কমেছিল তখন তো সেটা হলো সেটা যুক্তিটা যৌক্তিক হবে এবং জনগণ বুঝতে পারবে হ্যাঁ আন্তর্জাতিক বাজারের সাথে উঠানামা উঠছে। জি, ফেসবুক কি বলবেন? দেশে আগে কোনোদিনই কোনো কিছু দাম বাড়লে কমে না, এটা হলো হ্যান্ডিক্যাপিং। ভোগান্তি হলো জনগণ আলটিমেটলি। যেটা বলছেন যে সাধারণ জনগণের পকেট থেকে যাবে, কারো কিছু অসুবিধা হয় না। দেখেন 15 টাকা অসুবিধা হবে না, এটি কে দেখবে? না, এটি কে দেখবে? দেখার দায়িত্ব কারো না, না না না। কারণ দেখেন, যদি এই যে ভ্যাট এইটা যদি অটোমেশন করা হয়, আদায়টা হাতে হাতে না নিয়ে স্লিপ নিয়ে, যে আপনার যাই ভ্যাট আমার 20,000 টাকা দেন, আপনার 10,000 টাকা ভ্যাট ধরবো, আপনি মাস ফ্রি। এই যদি না করে অটোমেশন করা হয় তাহলে বছরে 47,000 কোটি টাকা আসে। আমি সংসদে বলেছি, বলেছেন। অতএব তাহলে এনবিআর কি করতেছে? আমরা সব করতেছি, অটোমেশন করতেছি, ডিজিটালাইজ করতেছি। এই ভ্যাট আদায়টা এটা করা হয় না কেন? কাদের সাথে কেন করে না? 47,000 টাকা বেশি যেখানে আপনি পাবেন
কম করে হলেও। না কিন্তু বাস মালিকরা যে শত শত কোটি টাকা না বাস নিয়ে মালিকরা যাচ্ছে, এখানে হচ্ছে কি শোনেন, কি সুন্দর একটা স্ট্রাইক করে বসলো, একদম হাত মিলে হ্যান্ডশেক করে। আমি স্ট্রাইক করলাম, তারপর না ঠিক আছে আমাদের তৈরি আসেন, আমরা একটা সমঝোতা করি। সমঝোতা করলো যে জনগণকে টাকা দিতে হবে, আমরা পার কিলোমিটার তো বাড়াই দিচ্ছি। সেইটা যেটা বাড়াইছে তার থেকেও বেশি দিচ্ছে, যার জন্য এখন গোলমাল হচ্ছে। সেটাই তো বলছি, সেটি কে দেখবে, কেন দেখছে? এইটা যে একজন ম্যাজিস্ট্রেট দেখে। আপনি জানেন রাজধানীতে কি হয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে হাত ভাড়া নিয়ে কি হচ্ছে, তারা অবরোধ করছে, তারা স্ট্রাইক করতেছে, এগুলো হয়। শোনেন, পাকিস্তান বললে 4 পয়সা বাস ভাড়া বাড়াই দিছিল লাহোর থেকে পাঞ্জাব ইউনিভার্সিটি নিউ ক্যাম্পাসে যাইতে। এখন তো পিসের কথা উঠিতে হয় না, আমরা 4 পয়সা বাস ভাড়া বাড়াইছিল। তখন পাঞ্জাব ইউনিভার্সিটি ভাইস প্রেসিডেন্ট ছিল, ভিপি ছিল মহিউদ্দিন সাহেব, বাঙালি ছেলে। তো তখন ছাত্ররা স্ট্রাইক করলো আইয়ুব খান আমলে। 4 পয়সার জন্য কিন্তু আইয়ুব খানের পতন ঘটছিল। বাংলাদেশের ছাত্র কিন্তু তাদের সাথে একত্রিত প্রকাশ হলো। এই ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছাত্র রাজনীতি করতে চাই। এরকম একটি বিষয় নিয়ে অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির বক্তৃতা বিবৃতি দেখছি। রিয়েলি আপনাদের পরিকল্পনা বা কাজ বা কর্মসূচি কি, সরকারকে এটি বোঝানোর, যেভাবে তথ্য উপাত্ত পরিসংখ্যান দিয়ে রতন ভাই বলছিলেন, মানে আপনাদের এইটি নিয়ে চিন্তা ভাবনাটি কি? দেখুন, আমরা এই বিষয়ে নন স্টপ আমাদের প্রোগ্রাম হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং প্রেস ক্লাব মিলিয়ে সব জায়গায় যতটুকু আমরা পেরেছি। আপনি জানেন এখন রেস্ট্রিক্টেড পলিটিক্স। আমি নিজে 20 তারিখে একটা অনুষ্ঠান করব বলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পারমিশন চেয়েছিলাম, 10 তারিখে আজ অবধি পারমিশন দেয়নি। আজ কিন্তু 18 তারিখ হয়ে গিয়েছে, অথবা আদৌ পারমিশন দেবে না। হাউবার আমি এখানে যে কথাটি বলতে চাই, সচিব মহোদয় বললেন যে প্রাইস কমলে প্রাইস কমানো হবে। তাহলে এটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট ইজ হিমসেলফ ডুইং এ বিজনেস। গভর্নমেন্ট কিন্তু কোনো বিজনেস ইনস্টিটিউশন না। অপরদিকে আপনি দেখছেন করোনাকালীন সময়ে জিরোর নিচেও প্রাইস চলে গিয়েছিল। তো উনি যদি এত বড় বিজনেসম্যানই হতেন, তো তখন তিনি, আমাদের তো সারপ্লাস মানি ছিল, আমরা তো ইভেন শ্রীলঙ্কাকে আমরা $2 বিলিয়ন লোন দিয়েছি, তাহলে আমরা তো এই তেল স্টক করতে পারতাম, তাই নয় কি? এখন দেখুন ওপেক তারা দাম বাড়িয়েছে তাদের এটা রিকভারি করার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই যে 3.5 কোটি লোক দরিদ্র সীমার নিচে চলে আসলো এই করোনাকালীন সময়ে, তার উপরে মরার উপরে খাড়ার ঘা, যখন আপনি আবার এই দ্রব্যমূল্য মূলার দাম হতে শুরু করলে, এই যেটা ইকবাল ভাই বলেন স্নোবল ইফেক্ট হয়, তেলের দাম বাড়লে, এটা আমরা সকলেই জানি। এই জায়গাটি যে গভর্নমেন্ট গেল, কেন গেল জানেন? গভর্নমেন্ট কাউকে কেয়ার করে না। কারণটা কি জানেন? দেশে গণতন্ত্র নেই। কারণ এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়ম রয়েছে গণশুনানি হওয়া। বাসের দাম কত বাড়বে, তেলের দাম কত বাড়বে, এটার গণশুনানি হয়নি। গণশুনানি হলে কিন্তু আনু আহমেদ সাহেবের এই প্রেস কনফারেন্স করতে হতো না। উনি ওখানে গিয়েই ওনার পরিসংখ্যানটা উনি দেখাতে পারতেন যে ইয়েস দিস ইজ দ্য ফ্যাক্ট। সেই জন্যই আমি বলছি যে দিস ইজ নট রাইট। এটা এবার আর ওদিকে যে উন্নয়নের কথা বলছেন, আজকালকার দিন দেখছি যে ডেমোক্রেসি ভার্সেস উন্নয়ন, এই শব্দটা চলে আসে, শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আপনি দেখুন 54% রোগী পাশের দেশে চলে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। আমরা কি সেই সেক্টরটা ডেভেলপ করতে পারি না? আমাদের দেশে কি ডাক্তার নেই? করছি না। আপনি যদি আমাদের এডুকেশনের কথা বলেন, $4 বিলিয়ন আমাদের রিমিটেন্সের, নিয়ারলি 20 বিলিয়ন আমাদের এখন আসছে, এবার লেস দেন 20 বিলিয়ন হবে আমাদের রিমিটেন্স আসছে। সেখান থেকে 4 বিলিয়ন নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ওরা এক্সপার্টিস দিয়ে। আমাদের দেশের ছেলেদেরকে আমরা সেটা তৈরি করতে পারি না? আমরা শিক্ষা অবহেলা করে আমরা এইভাবে দেশটাকে ক্রমান্বয়ে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিচ্ছি, অর্থাৎ এই দেশটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। তার মূল কারণটি হচ্ছে দেশে গণতন্ত্র নেই, সেই সাথে আবার বেগম জিয়াকে হত্যা করার চেষ্টা। জি রতন ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 1 মিনিট করে আমি বরাদ্দ করতে পারবো। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি, কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে না, তেমন কোনো সংঘাত সহিংসতা হচ্ছে না, এই ধরনের হয়েই থাকে। আমাদের অন্যান্য অনেক দায়িত্বশীল ব্যক্তিও বলেছেন একটু ঝগড়াঝাটি কিন্তু ইউপি নির্বাচনে এটি হতেই পারে। কিন্তু যদিও আমরা দেখছি যে ভোট নিয়ে আওয়ামী লীগের তৃণমূলেই অনেক বিশৃঙ্খলা হচ্ছে, যদিও বিএনপি সহ অন্যান্য অনেক দল। ছোট করে যদি একটু আপনারা প্রত্যেকে 1 মিনিট করে একটু বলেন। ইউনিয়ন পরিষদ হচ্ছে বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বলবো যে তৃণমূল পর্যায়ে, জি, এবং আমাদের ভবিষ্যৎ নির্বাচনের একটা সূতিকাগারও বলবো ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওখান থেকে তো আমরা শিখছি। আবার জাতীয় নির্বাচন আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেমন করে করতে হবে। 2014 সালে আমরা বলেছিলাম যে এটা আমরা নিয়ম রক্ষার নির্বাচন করছি, সেখানে নিয়ম রক্ষিত হয়নি। 2018 সালে শুনেছিলাম আমরা আস্থা রাখুন, আমরা আস্থা রাখতে পারলাম না। 2023 সালে হয়তো বা ধারাবাহিকতা রক্ষা নির্বাচন হবে, এরকম কিছু একটা হবে। ইউনিয়ন পরিষদও তার ছায়া পড়েছে।
ইতিমধ্যে 3 ধাপের নির্বাচনের মধ্যে আমরা দেখলাম প্রায় 256 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। 40 জনের উপরে মানুষ মৃত্যুবরণ করলেন এবং তার মধ্যে আগ্নেয়াস্ত্রের গুলিতেই মারা গেলেন 20 জনের মতো। তাহলে প্রতিদ্বন্দ্বিতাহীন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং একই দলের অভ্যন্তরে মারমুখী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত জনগণ, এতে করে কি হলো, গণতন্ত্রের একদম ভিত্তিমূলটাই কিন্তু ধসে যাওয়ার একটা উপক্রম হলো। আমরা এই জন্য বলেছিলাম নির্বাচন কমিশনের ব্যাপারটা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে অথর্ব কমিশন যদি বলি তাহলে আমরা নির্বাচন কমিশন বলতে পারি, এবং সবচেয়ে অমর্যাদার পরিচয় দিয়েছেন তারা, যে তারা যখন বললেন আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি এবং মাঝে মধ্যে বিব্রত হচ্ছে, কিন্তু সহিংসতা হচ্ছে। হ্যাঁ, আমরা একটু বিব্রত হচ্ছি, কিন্তু যে ব্রত নিয়েছি, যে জি যা চোখ বন্ধ করে থাকবো, বলে চোখ বন্ধ করে থাকার ব্রত নেওয়ার কারণে এই বিব্রত হতে কিছু আসতে যাচ্ছে না। আপনার কাছে এক মিনিট বলছি, প্রান্তিক জনগণরা যে মৌলিক গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, সেখানে কিন্তু সিভিক সোসাইটিতে এনলাইটেড আলোকিত জনগণ আর নির্বাচনে আসছে না, কারণ এই সরকার নির্ধারণ করে দিয়েছে নৌকা ভার্সেস নৌকা। এই নৌকা ভার্সেস নৌকা যখন বিদ্রোহী দল হয় তখন কিন্তু তাদেরকে বহিষ্কারও করছে না, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইভেন্ট হচ্ছে, ইটস নট ইলেকশন, ইটস ইভেন্ট। যেমন প্রত্যেক বছর আমাদের জন্মদিবস হয়, 5 বছর পরে এই দিবস হয়, এই ধরনের ইভেন্ট হচ্ছে। তারা এই ইভেন্টগুলিতে কি হচ্ছে জানেন, এখানে কোয়ালিফাইং টেস্ট হচ্ছে, মানে ক্ষমতার দ্বন্দ্ব। তারা দেখাচ্ছে আওয়ামী লীগের নেতা কে কতটুকু ক্ষমতা, এই কোয়ালিফাইং এর থেকে চলে যাবে সেমিফাইনাল অর্থাৎ মেয়র ইলেকশন, সেমিফাইনাল থেকে চলে যাবে কিন্তু ন্যাশনাল ইলেকশন অর্থাৎ জাতীয় ইলেকশন। এর প্রস্তুতি করছে আওয়ামী লীগ, যেন আগামী দিনে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ প্রতিযোগিতা হয় এবং ইন্টারন্যাশনালি যেন আমরা দেখাতে পারি দেয়ার ইজ ইলেকশন। এই জিনিসটাই কিন্তু আওয়ামী লীগ সুকৌশলে করে নিয়েছে। আর যদি আপনি ভোটের অধিকার বলেন তাহলে 2016 আপনি যদি ভোটের অধিকার 2016 সালে 140 জন মারা গিয়েছে, এ যাবৎ দ্বিতীয় টার্ম পর্যন্ত 41 জন মারা গিয়েছে। অতএব এই দেশে আর কতদিন ভোটের অধিকারের জন্য মানুষ মারবে? এটা কিন্তু খুব ক্লাসিক্যালি এই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের মানুষকে 2 ভাগে বিভাজিত করা হয়েছে, একটি হলো আওয়ামী লীগ পন্থী আর একটি হলো আওয়ামী লীগের বিপক্ষে পন্থী। তো বিপক্ষ থেকে বাইরে রেখে আগামী নির্বাচনে ফাইনাল গেম খেলার জন্য এই সুকৌশলে প্রতীক ভার্সেস প্রতীক অর্থাৎ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন। জি, সংসদের বিরোধী দলের একজন সদস্য হিসেবে এবং আসলে দুঃখজনক যে এই ধরনের সংঘাত, এটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, মানে একটু দলীয় নিজেদের মধ্যেই সংঘাত হচ্ছে। বিএনপি নির্বাচন বয়কট করছে, তো নির্বাচন আসতেছে না, 2 জন নিজ দায়িত্বে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন, কিন্তু সংঘাতটা কিন্তু এর প্রকারান্তরে আওয়ামী লীগেরই ক্ষতি হচ্ছে। সাধারণত মেম্বারদের মধ্যে বেশি হচ্ছে, চেয়ারম্যানের মধ্যে না। যারা সদস্যদের দাঁড়াচ্ছেন তারা তাদের প্রভাব প্রতিপত্তি নিয়ে করতেছে এবং এই যে মারামারি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে এবং অসংখ্য আহত হচ্ছে, 2 দলই মামলা করতেছে। এতে হবে কি, ভবিষ্যতে কিন্তু একজনের সাথে একজনের সংঘাত লেগেই থাকে। এই ফাটলটা তো তৃণমূল থেকে শুরু হয়ে যাবে, যার জন্য আওয়ামী লীগের কিন্তু আভ্যন্তরীণ গোলমালে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত বেশি হবে। জি, ইকবাল ভাই, যদি গতকালের প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটি বলেছেন যে এটা বাঞ্ছনীয় নয়। জি, অর্থাৎ এই যে সহিংসতা, মৃত্যুর ঘটনা, ভায়োলেন্স, এটা তিনিও কিন্তু বলতে বাধ্য হয়েছেন এবং এটা তো বাস্তবতা যে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, এর ফলে বহু হতাহত হয়েছে এবং নির্বাচনী যে একটা, আমরা বলি নির্বাচন একটা উৎসব, সেই উৎসবটা কিন্তু সহিংসতার দিকে গিয়েছে এবং এই নির্বাচনে দেখুন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের ভিতরে তারাও কিন্তু অধিক সংখ্যকভাবে কিন্তু তারা জয়লাভ করছেন। তার মানে মনোনয়ন বাণিজ্যের যে অভিযোগ সেটা কি, এবং এটাও কিন্তু আওয়ামী লীগের যারা হাইকমান্ড তাদের জন্য একটা চিন্তার খোরাক। জি, কেন এই বিদ্রোহীরা কেন জয়লাভ করছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেখানে নৌকার প্রতীক দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কেন বিদ্রোহীরা জিততে পারল? তো আমি মনে করি যে নির্বাচনকে আমরা এখন পর্যন্ত আসলেই নির্বাচনকে আমরা সেইভাবে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারছি না। এটা কিন্তু গণতন্ত্রের একটা বড় দুর্বলতা। আরেকটি কথা আমি বলবো, এখানে মিলন সাহেব আছেন, ধরেন রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, আমাদের রতন ভাইদের কথা বাদ দিলাম কারণ ওনাদের সংখ্যা কম, 2টি বড় দল, একটি হলো আওয়ামী লীগ আর একটি হলো বিএনপি। এই বয়কট মানে নির্বাচন বয়কট, এই সংস্কৃতি নিয়ে কিন্তু তারা কিন্তু ক্ষমতাসীন দল হতে পারবেন না।
আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় থাকলে আলোচনা আরও করা যেত, অনুষঙ্গ ছিল। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই আলোচনা শুনলেন এবং দেখলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের বিএসআরএম গণতন্ত্র এখন।